আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান ক্লাসে। আর আমি স্বাগত জানাচ্ছি ফেরদৌস আরা মুক্তা, বিএমডিএস, প্রকাশক উদ্ভিদ বিজ্ঞান, রাজপুতরা মডেল কলেজ। আর তোমরা অনেকদিন থেকেই ঘরবন্দি এবং আশা করি সব ধরনের সতর্কতা অবলম্বন করেই তোমরা আছো। আর এর মধ্যে আমরা একটু চেষ্টা করছি তোমাদের বইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এবং বইয়ের যেই চ্যাপ্টারগুলো প্রি টেস্টের সিলেবাসের যেই অংশগুলো তোমাদের এখনো পড়া হয়নি বা আরেকবার আলোচনা শুনলে ভালো হতো এরকম মনে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা চলে আসছি। তো আমি আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায়টি, যেটি নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ নিয়ে আলোচনা করা আছে। তো তার মধ্যে আমরা আজকে শুধুমাত্র নগ্নবীজি উদ্ভিদ নিয়েই আলোচনা করব এই পর্বটিতে, এই ক্লাসটিতে। তো নগ্নবীজি উদ্ভিদ যেগুলো আছে আমাদের খুব একটা পরিচিত না, তারপরেও দেখো আমাদের ক্যাম্পাসে দু একটি রয়েছে, যেমন যেটার নাম হচ্ছে সাইকাস উদ্ভিদ। তোমরা এরকম একটা উদ্ভিদ পসিবলি দেখে থাকবে, অনেকে হয়তো খেয়াল করে থাকবে, অনেকে দেখেনি হয়তো। তো না দেখে থাকলে এই ক্লাসটি পরে বা আমাদের আবার যখন ক্লাস শুরু হবে তোমরা অবশ্যই উদ্ভিদটিকে ভালো করে লক্ষ্য করবে। তো আমি এখন চলে আসি যে কেন এটাকে নগ্নবীজি বলা হচ্ছে। নাম শুনেই বুঝতে পারবে যে বীজটা নগ্ন বা ওপেন অবস্থায় বা খোলা অবস্থায় থাকে। এখন খোলা বলতে আমরা কি বুঝি? আসলে আমাদের যে পরিচিত উদ্ভিদ আমরা যেগুলো দেখতে পাই বা যেই ফলগুলোর সাথে আমরা বেশি পরিচিত, যেমন আম, লিচু, জাম, কাঁঠাল, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা যখন ফলের রসালো অংশটুকু খেয়ে ফেলি, সেখানে রসালো অংশের পরে একটা বীজ পাই, যেমন এই ছবিটার মতো। এখানে একটা আমের ছবি দেওয়া আছে, যে বীজটা ভেতরে, এর বাইরের আমরা এই অংশটুকু কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যেখানে বীজটা কোথায় আছে, একটা রসালো অংশ, ফলের রসালো অংশ দিয়ে আবৃত আছে। তার মানে হচ্ছে এখানে রসালো অংশটা আসলো কোত্থেকে? এই রসালো অংশটা আসে হচ্ছে গর্ভাশয় থেকে। তার মানে হচ্ছে আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয় আছে এবং এই গর্ভাশয় ফলে পরিণত হয়, ফলের ভেতরে বীজটা ঢাকা থাকে, অর্থাৎ একটা কন্টেইনার, একটা ভেসেল বা কন্টেইনার বা একটা আবরণের ভেতরে আবৃত থাকে বীজ। তাহলে নগ্নবীজি অবস্থা এটা কিভাবে থাকে? নগ্নবীজের ক্ষেত্রে আসলে এরকম ধরনের একটা মেগাস্পোরোফিল দেখতে পাওয়া যায়। মেগাস্পোরোফিল বলতে বোঝানো হয় স্ত্রী রেণুপত্র বা যেখানে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে ওপেন একটা অবস্থা, যেখানে এই যে দেখতে পাচ্ছ গোল গোল অংশগুলো, এগুলোকে বলা হয় বীজ। এই বীজগুলো মেগাস্পোরোফিলের দুই কিনারে সাজানো থাকে এবং এখানে কিন্তু কোনো রসালো অংশ আমরা দেখতে পাচ্ছি না, কোনো ফল বা আমরা এগুলো কোনো কিছুই পাচ্ছি না। তার মানে হচ্ছে ডিম্বকটা সম্পূর্ণভাবে উন্মুক্ত। যেহেতু বীজটা সম্পূর্ণভাবে উন্মুক্ত, এই কারণেই এটাকে বলা হচ্ছে কি নগ্নবীজি। ঠিক আছে? এবং এই নগ্নবীজির ইংরেজি পরিভাষা হচ্ছে জিমনোস্পার্মস। এটা আসছে আবার একটা দুটো গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে জিমনোস, জিমনোসের মানে হচ্ছে নগ্ন, আর স্পার্মোস থেকে আসছে হচ্ছে এটার মানে হচ্ছে বীজ। তাহলে জিমনোস্পার্মস বলতে আমরা বুঝি সব ধরনের নগ্নবীজি উদ্ভিদগুলো। এই নগ্নবীজি উদ্ভিদগুলো এখন পৃথিবীতে খুব কম পরিমাণে আছে। এগুলো একসময় খুব বেশি পরিমাণে ছিল, সেটা হচ্ছে ডেভোনিয়ান যুগে এর উৎপত্তি হয়েছে এবং মেসোজোইক যুগে অনেক বেশি বিস্তার লাভ করেছিল। বর্তমানে এই উদ্ভিদগুলোর কেবলমাত্র 83টি জেনাস এবং 721টি স্পেসিস আছে। তো তার মধ্যে আমাদের বাংলাদেশে 5টা পাওয়া যায়। সেগুলো কি কি? সাইকাস, পাইনাস, নিটাম, থুজা, অরকেরিয়া ইত্যাদি এই প্রজাতিগুলো পাওয়া যায়। বেশিরভাগই কিন্তু চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। তো তারপরে লাগানো অবস্থায় সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কিছু কিছু উদ্ভিদ বেশিরভাগই দেখতে পাই, সাইকাসটাকে দেখতে পাই, তারপর থুজা এবং আরেকটা হচ্ছে পাইনাস। এই 3টা নগ্নবীজি উদ্ভিদ আমাদের কাছে বেশি পরিচিত। হয়তো বা আগে তোমরা খেয়াল না করলেও এখন তোমরা এই চ্যাপ্টারটা যখন পড়বে তখন এই চ্যাপ্টারের অভ্যন্তরে কিছু ছবি দেওয়া আছে, এই উদ্ভিদগুলোর ছবি দেওয়া আছে। এটা দেখলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে যে আসলে নগ্নবীজি উদ্ভিদ কোনগুলো।
তাহলে আমাদের কি বললাম যে 83টা জেনাস এবং 721টা স্পেসিসের মধ্যে সারা পৃথিবীতে বিস্তৃত আছে, আর বাংলাদেশে পাওয়া যায় কয়টি? 5টি। তো তার মধ্যে আমরা নগ্নবীজী উদ্ভিদের মধ্যে যেটা টাইপ স্টাডি, অর্থাৎ যে উদ্ভিদটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা আছে, এটা হচ্ছে সাইকাস। তো সাইকাসে যাওয়ার আগে আমরা একটু নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে নিব। নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে প্রথমেই বলা আছে যেটা হচ্ছে বহু বর্ষজীবী। দেখো, এরকম একটা অবস্থানে আসতে গেলে এটার বৃদ্ধি কিন্তু খুব সীমিত, খুব ধীরে ধীরে এটার বৃদ্ধি হয়। এরকম একটা অবস্থা আসতে গেলে নিশ্চয়ই 1 বছর বা 2 বছরে আসবে। বহু বর্ষজীবী এই কারণেই বলা হচ্ছে, এবং এটা চির সবুজ, অর্থাৎ পাতাগুলো সবসময় সবুজ থাকে, এবং অসম রেণুপ্রসূ বা হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস বলতে তোমরা বুঝতে পারছো যে হেটারো মানে ভিন্ন, স্পোর, এখানে ভিন্ন স্পোর বলতে বোঝানো হচ্ছে 2 ধরনের স্পোর, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর সৃষ্টি করে। তাহলে 1 নম্বরে আমি বলছি বহু বর্ষজীবী, তারপরে আমি বলছি বহু বর্ষজীবী চিরসবুজ, এবং এরপরে বলছি অসম রেণুপ্রসূ। অসম রেণুপ্রসূ অর্থাৎ 2 ধরনের রেণু সৃষ্টি করে। তো এখানে যে মাইক্রোস্পোর সৃষ্টি হয়, মাইক্রোস্পোর সৃষ্টিকারী রেণুপত্রকে বলা হয় মাইক্রোস্পোরোফিল, আর মেগাস্পোর সৃষ্টিকারীটাকে বলা হয় মেগাস্পোরোফিল। অর্থাৎ মেগাস্পোরোফিল এখানে স্ত্রী রেণুপত্র এবং মাইক্রোস্পোরোফিল হচ্ছে পুং রেণুপত্র। তো নগ্নবীজী উদ্ভিদ যদিও পুষ্পক উদ্ভিদের আন্ডারে আলোচনা করা আছে বেনথাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী, কিন্তু আসলে এখানে আমরা ফুল বলতে যেটা বুঝি, অর্থাৎ বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই ধরনের কোনো স্ট্রাকচার দেখতে পাওয়া যায় না। তাই আগে এটাকে পুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে এটাকে পুষ্পক বলা হচ্ছে না, কারণ এখানে রেণুপত্র সৃষ্টি হচ্ছে। এবং এই রেণুপত্রগুলো অর্থাৎ মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল সৃষ্টিকারী উদ্ভিদগুলো সাধারণত আলাদা হয়ে থাকে, অর্থাৎ পৃথক উদ্ভিদে সৃষ্টি হয়। এবং উদ্ভিদের কাণ্ডের দিকে, অর্থাৎ এই যে এরকম যদি উদ্ভিদটা তোমরা দেখতে পাও, এর কাণ্ডের ঠিক উপরিভাগে ক্রাউনের মতো এরা অবস্থান করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে মাইক্রোস্পোরোফিল গুলো একত্রে মিলিত হয়ে পুং স্ট্রোবিলাস বা কোন গঠন করে। এখন পুং স্ট্রোবিলাসটা কি? পুং স্ট্রোবিলাস দেখতে এরকম কোন শেপড একটা গঠন, যার মধ্যে অসংখ্য স্পোরাঞ্জিয়া বা মাইক্রোস্পোরাঞ্জিয়া অবস্থান করে, একটা কম্প্যাক্ট শেপড। তাহলে স্ট্রোবিলাস কি, এটা যদি তোমাদের জানতে চাওয়া হয় সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্ট্রোবিলাস একটা কোণাকৃতির গঠন, যেখানে স্পোরাঞ্জিয়ামগুলো খুব কম্প্যাক্টলি বা কনডেন্সলি অ্যাগ্রিগেটেড থাকে অ্যালং এ স্টেম, অর্থাৎ একটা স্টেমের চারপাশে মাইক্রোস্পোরাঞ্জিয়াগুলো খুব চমৎকারভাবে আটকে থেকে একটা কোণাকৃতির গঠন তৈরি করে, এটাকে স্ট্রোবিলাস বলে। তো পুং স্ট্রোবিলাস সাইকাসে খুব ভালোভাবে তৈরি হলেও বা নগ্নবীজী উদ্ভিদে তৈরি হলেও সাইকাসের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমাদের এখানে সাইকাসটা বেশি ফোকাস করা আছে, পুং স্ট্রোবিলাস গঠন করলেও যেটা স্ত্রী স্ট্রোবিলাস যখন গঠিত হয়, এটা আসলে স্ট্রোবিলাসের মতো আকৃতি গঠন করে না, অনেকটা মুকুটের মতো দেখা যায়, অর্থাৎ স্ত্রী বা মেগাস্পোরোফিল গুলো লুজলি অ্যারেঞ্জড থাকে, লুজলি অ্যারেঞ্জড থেকে সেটা ঠিক কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে, তাই কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস এখানে গঠিত হয় না। তাহলে আমরা জানতে পারলাম যে বহু বর্ষজীবী চিরসবুজ অসম রেণুপ্রসূ এবং মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল গুলো কি তৈরি করবে? একটা পুং স্ট্রোবিলাস এবং স্ত্রী স্ট্রোবিলাস, এই 2 ধরনের জননাঙ্গ গঠন করবে। আচ্ছা, এখানে আমরা একটু আগেই দেখতে পেয়েছি যে ডিম্বকগুলো মেগাস্পোরোফিলের কিনারে কিভাবে থাকবে? ওপেন অবস্থায় থাকবে, এরকম ভাবে থাকবে। তার মানে ডিম্বক নগ্ন অবস্থায় আছে। যেহেতু ডিম্বক নগ্ন, সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে এখানে গর্ভাশয় অবস্থিত থাকে না। যেহেতু গর্ভাশয় থাকে না, তাহলে গর্ভাশয় ফলে পরিণত হয় না, তাই না? তাহলে এখানে আমরা আরো 2টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। একটা হচ্ছে ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, তারপরে হচ্ছে এখানে গর্ভাশয় অনুপস্থিত, এবং তারপরে আমরা বলবো যে ফল থাকে। তাহলে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ফল থাকে। তারপরের বৈশিষ্ট্যটা আমরা
এটা আলোচনা করতে পারি যে এখানে নিষেকের যে বিষয়টা তোমরা উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে পড়েছো যে দ্বিনিষেক দ্বিনিষেক নামক একটা শব্দ তোমরা শুনেছো, অর্থাৎ যখন শুক্রাণু পোলেন টিউবের মধ্যে দিয়ে আসে বা ভ্রূণথলিতে প্রবেশ করে সেখানে দেখা যায় যে একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে আরেকটা শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই যে ডাবল ফিউশন, দুইটা ফিউশনের ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে এটাকে দ্বিনিষেক বলে। কিন্তু এই দ্বিনিষেকটা এই নগ্নবীজি উদ্ভিদে ঘটবে না। দ্বিনিষেক যেহেতু ঘটছে না এবং তার আগেই আমরা জানি যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা শুক্রাণু মিলিত হয় তখন সেখানে যে 3N বা ট্রিপ্লয়েড একটা সেল তৈরি হয়, এটার বারংবার বিভাজনের মাধ্যমে এন্ডোস্পার্ম বা শস্য বা শ্বাসটা তৈরি হয়। তো এখানে যেহেতু দ্বিনিষেকের ঘটনা ঘটছে না, তাহলে ট্রিপ্লয়েড শস্য তৈরি হওয়ার ঘটনাও ঘটবে না। তাহলে ট্রিপ্লয়েড শস্য যদি তৈরি না হয় তাহলে এন্ডোস্পার্মটা কি ধরনের হবে? এন্ডোস্পার্মটা হবে হ্যাপ্লয়েড। তাহলে আমরা এখানে আরো কয়েকটা পয়েন্ট জানতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি 6 হচ্ছে দ্বিনিষেক ঘটে না, দ্বিনিষেক ঘটে না। আর তারপরে আমরা বলবো যে এখানে এন্ডোস্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড, এন্ডোস্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি যে এখানে আরেকটা চমৎকার একটা বৈশিষ্ট্য আছে। তোমরা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কথা মনে আছে কিনা? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু হচ্ছে পরিবহন টিস্যু। জাইলেম পানি পরিবহন করে আর ফ্লোয়েম পরিবহন করে হচ্ছে খাদ্য। এবং জাইলেমের 4টা সেলের নাম আমরা পড়েছি, কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবার ফ্লোয়েমের ক্ষেত্রে 4টা পড়েছি, কি কি? সেখানে ছিল সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। বাট নগ্নবীজি উদ্ভিদে এখানে জাইলেমে কখনো ভেসেল থাকবে না এবং ফ্লোয়েমে কখনো সঙ্গী কোষ থাকবে না। তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কি থাকবে না? জাইলেমে ভেসেল থাকবে না এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকবে। ঠিক আছে, তারপর আমরা 9 নাম্বার পয়েন্টে চলে আসি। এখানে বলা হচ্ছে যে এগুলো সবগুলো হচ্ছে এখানে সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়া কি? আর্কিগোনিয়া হচ্ছে ফিমেল গ্যামেট প্রোডিউসিং অর্গান, একটা মাল্টিসেলুলার অর্গান, অর্থাৎ যেটা বহুকোষী একটা গঠন, যেটা সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে স্ত্রী জননাঙ্গ হিসেবে অবস্থান করে এবং এখানে ভেতরে ডিম্বাণু তৈরি হয় এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে ফ্লাস্কের মতো, অর্থাৎ এরকম একটা গ্রীবা থাকবে, লম্বা একটা ক্যানেল, নেক ক্যানেল থাকবে এবং তার ভেতরে থাকবে একটা নিচের দিকে থাকবে একটা স্ফীত অংশ, যার ভেতরে এখানে ডিম্বাণু তৈরি হয় এবং এদিকে বেশ কতগুলো কোষ থাকে, অর্থাৎ এরকম একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার গঠিত হয় যার অভ্যন্তরে ফিমেল গ্যামেট সৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে ধরনের এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আর্কিগোনিয়া এবং আর্কিগোনিয়া সৃষ্টি হয় নগ্নবীজি উদ্ভিদে, যেটা এখানে একটা আদি বৈশিষ্ট্য। আচ্ছা, কেন আদি বৈশিষ্ট্য হলো? আমরা যে একটু পিছন দিকে চলে যাই, উদ্ভিদ জগতের যে শ্রেণীবিন্যাসটা আছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি উদ্ভিদকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সমগ্র উদ্ভিদ জগৎকে, একটা হচ্ছে অপুষ্পক এবং সপুষ্পক। তো সপুষ্পকের আন্ডারে কিন্তু নগ্নবীজ, ঠিক আছে? সপুষ্পকের আন্ডারে নগ্নবীজি হলেও তার আগে আমরা পেয়ে যাই শৈবাল, তারপরে হচ্ছে মস এবং ফার্ন। এটা আমি জাস্ট উদ্ভিদের নাম বললাম, এগুলো সবগুলো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার আন্ডারে। তো এদের যেমন আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এখানে আর্কিগোনিয়া হবে না, মস এবং ফার্নে যেমন আর্কিগোনিয়া সৃষ্টি হয় ঠিক তেমনি নগ্নবীজি উদ্ভিদেও আর্কিগোনিয়া সৃষ্টি হয়। তার মানে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ কিছুটা হলেও আদি বৈশিষ্ট্য ধারণ করে রেখেছে। ঠিক আছে, তাহলে 9 নাম্বার পয়েন্ট হচ্ছে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে এদের জীবনচক্রে হেটেরোমরফিক যৌনক্রম দেখতে পাওয়া যায়। যৌনক্রম বলতে আমরা কি বুঝি? যে কোনো জীবের জীবনচক্রে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে যৌনক্রম বলে। এবং সাইকাসের ক্ষেত্রে এটা হেটেরোমরফিক, অর্থাৎ অসম, অর্থাৎ দুইটার যে টাইম অর্থাৎ সময়সীমা এটা দুই রকম। ঠিক আছে, আচ্ছা। আর তাহলে আমরা এখন মোটামুটি নগ্নবীজি উদ্ভিদের প্রায় সবগুলো বৈশিষ্ট্য এখানে
নিয়ে আসলাম। এবং তোমরা যদি এটার একই সাথে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোতে চলে যাও, তুমি মানে আমি সাধারণত এইভাবে স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করি যে যখন তুমি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়ছো, তুমি এট এ টাইম একটু আবৃতবীজী উদ্ভিদে চলে যাও, যদিও এটা অনেক দূরে। আবৃতবীজী উদ্ভিদের দিকে গেলে দেখবে যে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা অপোজিট পাবো। তাহলে হয় কি, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা খুব সহজে মেমোরাইজ করে ফেলতে পারবো। তো যেহেতু আজকে আমাদের এটা নগ্নবীজী উদ্ভিদের ক্লাস, তো আমি আজকে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আর আলোচনা করছি না, তোমরা এই বৈশিষ্ট্যগুলোই খুব ভালোভাবে মাথায় রাখো। আচ্ছা, এরপরে আমরা এই নগ্নবীজী উদ্ভিদের যে টাইপ স্টাডি অর্থাৎ যে সাইকাস উদ্ভিদ নিয়ে আমরা আলোচনা করছি সেখানে চলে যাবো। এখানে আমরা দেখো প্রথমটা পাবো, বৈশিষ্ট্যগুলো পাবো যে বহুবর্ষজীবী, চিরসবুজ, অসম রেণুকোষ, এটা ঠিক আছে। তারপর ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, গর্ভাশয় অনুপস্থিত, ফল থাকে না, দ্বিনিষেক ঘটে না, এন্ডোস্পর্ম হ্যাপ্লয়েড, জাইলেমে ভেসেল থাকে না, এই সবগুলো বৈশিষ্ট্য আমরা সেখানে অবশ্যই পাবো। আর আরেকটা যেটা আমরা এখানে অ্যাড করতে পারি, যদিও এটা নগ্নবীজী উদ্ভিদেরও বৈশিষ্ট্য, বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। বাতাসের মাধ্যমে পরাগায়ন এবং আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে, সেটা হচ্ছে, আমি উপর থেকে একটু মুছে দেই, আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। এটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। আচ্ছা, ট্রান্সফিউশন টিস্যু কি? তোমরা দেখো, যদিও আমি এখনো পাতা নিয়ে আলোচনা করিনি, পাতার যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি এটা কিন্তু কোনো সরল পত্র না, এটা হচ্ছে যৌগিক পত্র। অর্থাৎ একটা পাতা যখন অনেকগুলো পত্রফলক থাকে তাকে যৌগিক পত্র বলা হয়। তো তাহলে আমরা এই যে পাতার মধ্য যে অংশটা অর্থাৎ র্যাকিসের দুই পাশে যে পত্রফলকগুলো দেখতে পাচ্ছি, এই পত্রফলকগুলো এরকম সরু, খুব সরু ধরনের, মাঝখানে একটা মধ্যশিরা থাকে। এই মধ্যশিরার যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এই ধরনের একটা গঠন দেখতে পাওয়া যায়। তাহলে এইখানে থাকে মধ্যশিরা, মধ্যশিরার অভ্যন্তরে অবস্থান করবে কি, ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল কাকে বলে? জাইলেম এবং ফ্লোয়েম মিলে যে টিস্যুগুচ্ছ গঠন করে, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুচ্ছ মিলে যে গুচ্ছটা তৈরি করে, এটাকে ভাস্কুলার বান্ডল। এই ভাস্কুলার বান্ডল এবং পাতার যে মেসোফিল টিস্যু আছে চারপাশে, সাধারণ যে প্যারেনকাইমা কোষগুলো পাতায় থাকে এগুলোকে মেসোফিল টিস্যু বলে। তাহলে দেখো, মধ্যশিরার ভেতরে ভাস্কুলার বান্ডল আছে, তার মানে ভাস্কুলার বান্ডল কি করবে? পানি, তারপরে খনিজ লবণ, পুষ্টি ইত্যাদি পরিবহন করবে। তাহলে পাতার যে সাধারণ অংশটা, এখানে ভাস্কুলার বান্ডলটা পৌঁছাচ্ছে না, তাহলে এই পানি, খনিজ লবণ এটাকে পৌঁছে দেওয়ার কাজ করবে হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। তাহলে ট্রান্সফিউশন টিস্যুটা অবস্থান করে ভাস্কুলার বান্ডলকে ঘিরে লিনিয়ার কতগুলো প্যারেনকাইমাস সেল, যাদের কাজ হচ্ছে ভাস্কুলার বান্ডল থেকে পানি, খনিজ লবণ পরিবহন টিস্যু, এগুলো মেসোফিল টিস্যুতে পরিবহন করা। ট্রান্সফিউশন মানে সঞ্চারণ। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে এবং এটা কি কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেহেতু সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সাইকাসের, এগুলো যেহেতু পড়ে ফেললাম, এখন আমরা তার আরো কিছু স্পেসিফিক পয়েন্টে চলে যাই, আরো কিছু স্পেসিফিক পয়েন্ট। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো এখন আপাতত বন্ধ করে মুছে। আচ্ছা, এখন আমরা টাইপ স্টাডির অর্থাৎ স্পোরোফাইটিক যে দেহটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আরেকটু বলে স্পোরোফাইটিক দেহ বলতে কি বোঝানো হয়? স্পোর সৃষ্টিকারী উদ্ভিদ দেহ, এবং সাধারণত এটা ডিপ্লয়েড হয়ে থাকে। তো স্পোরোফাইটিক দেহটা দেখতে পাচ্ছ তিনটা অংশে বিভক্ত থাকে, পাতা, কাণ্ড এবং মাটির নিচে মূল থাকে। পাতা যেহেতু প্রথমেই আসছে, তো আমরা পাতা নিয়ে আলোচনা করি। পাতার ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য এখানে আছে, যে প্রথমত এরা কাণ্ডের উপরিভাগে শরীফিল আকারে সজ্জিত থাকবে, একটা মুকুটের মতো অবস্থান করবে, চিরসবুজ, এটা আমরা আগেই পড়েছি। এবং এই পাতাগুলোর যে মধ্যশিরা অর্থাৎ পাতার যে শিরাবিন্যাস, এটা হচ্ছে একদম সমান্তরাল, এরকম ভাবে অবস্থান করে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাতাগুলো কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, কচি অবস্থায় কুণ্ডলিত থাকে। এই ধরনের যে বিন্যাস, এটাকে বলা হয় সার্সিনেট ফার্মেশন। অর্থাৎ মুকুল অবস্থায় কিভাবে থাকছে, মুকুল অবস্থায় পাতার বিন্যাসটা কি, এই ধরনের পত্র বিন্যাসকে বলা হয় সার্সিনেট ফার্মেশন। ঠিক আছে?
আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা একটু আগে যে মিলটা খুঁজে পেয়েছিলাম ফার্নের সাথে কিন্তু নগ্নবীজ উদ্ভিদের এরকম একটা বৈশিষ্ট্যের মিল আছে যে এদের দুইজনেরই কচি পাতা কুণ্ডলিত থাকে। তাহলে কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, এই যে এই ধরনের পত্রবিন্যাসকে বলা হয় সার্সিনিয়ান কার্নেশন, এটা পেলাম। আরেকটা হচ্ছে যে পাতা চিরসবুজ, যেটাও পেয়েছি। পাতাটা আসলে দুই ধরনের থাকে। নরমালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সবুজ বর্ণের উপর থেকে, আর এদের গায়ের দিকে অর্থাৎ র্যাকিসের গায়ে খুব ছোট ছোট বাদামি বর্ণের স্বল্পপত্র থাকে। তাহলে পাতা দুই ধরনের, একটা হচ্ছে সবুজ পর্ণপত্র ফলিয়েজ লিফ, আর একটা হচ্ছে বাদামি বর্ণের স্বল্পপত্র তাহলে দুই ধরনের পাতা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা পাতা সম্পর্কে কিছু পয়েন্ট এখানে জেনে নিলাম। তারপর এখন চলে যাই কাণ্ডে। কাণ্ড কিরকম? কাণ্ডের ক্ষেত্রে এটা সাধারণত অসাট হয়ে থাকে, সিলিন্ড্রিক্যাল, কিন্তু এখানে একটা আবার বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডটা অমসৃণ থাকে। এখন অমসৃণ থাকার সাথে আবার পাতার একটা কানেকশন আছে, সেটা কি যে পাতার যে পত্র মূল অর্থাৎ পাতার বোটাটা যখন কাণ্ডের গায়ে লেগে থাকে, এটা যখন ঝরে যায় তখন সেখানে একটা স্থায়ী দাগ দেখা যায়, যেটাকে বলা হয় লিফ স্কার। এই লিফ স্কার থাকার কারণে কাণ্ডটা সবসময় অমসৃণ হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম, একটা হচ্ছে সার্সিনেট কার্নেশন আর একটা হচ্ছে লিফ স্কার কি। আচ্ছা, কাণ্ড সাধারণত শাখান্বিত হয় না, কখনো কখনো যদি অগ্রভাগ ভেঙে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে শাখান্বিত হতে পারে। আচ্ছা, আর শেষের দিকে আমরা চলে যাই এখন মূলে। মূল দেখতে কিরকম? মূলের ক্ষেত্রে সাধারণত এখানে যে ভ্রূণমূল যেটা তৈরি হয়, ভ্রূণমূলটা নষ্ট হয়ে যায়। ভ্রূণমূল নষ্ট হয়ে গিয়ে সেখানে অর্থাৎ কাণ্ডের ঠিক নিচ থেকে অনেকগুলো গুচ্ছমূল সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় অস্থানিক মূল। যেহেতু প্রধান মূল নষ্ট হয়ে গেছে, ভ্রূণমূল নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে কাণ্ডের নিচের ভাগ থেকে অনেকগুলো মূল সৃষ্টি হয়েছে, এই ধরনের মূলকে বলা হয় অস্থানিক মূল। বাট সাইকাসের ক্ষেত্রে একটা ভিন্ন ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে এই অসংখ্য মূল মাটির নিচ থেকে অনেক সময় শাখান্বিত হয়ে একটু উপরিভাগেও উঠে আসতে পারে কিছুটা। যখন উপরের দিকে উঠে আসে বা এদের শাখাটা হয় দ্যাগ্র। দ্যাগ্র মানে কি? দ্বিঅগ্র, অর্থাৎ সামনের দিকটা একটু দ্বি মাথা বিশিষ্ট। আচ্ছা, তো যখন মাটির উপরিভাগে চলে আসলো তখন এরা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয় বা আক্রান্ত হয়। এখন এই ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু সায়ানোব্যাকটেরিয়াও কাজ করে। তোমরা জানো যে সায়ানোব্যাকটেরিয়া বলতে আসলে শৈবাল আছে, যেহেতু এদের গঠনটা অনেকটা ব্যাকটেরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এদেরকে সায়ানোব্যাকটেরিয়া বলে। তো সেগুলো কি কি? নস্টক এবং অ্যানাবেনা। তাহলে দেখো, সাইকাসের প্রধান মূলটা নষ্ট হয়ে গেল, সেখানে অস্থানিক কিছু মূল তৈরি হলো, মূলগুলো মাটির উপরিভাগে চলে আসলো ব্যাঘ্র শাখা বিশিষ্ট, এবং তারা যখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেখানে কি হচ্ছে, তাদের যে স্বাভাবিক আকৃতি ছিল এই আকৃতিগুলো নষ্ট হয়ে যায়। তোমরা দেখো, যদি আমরা এরকম একটা মূলের প্রস্থচ্ছেদ করি, মূলের প্রস্থচ্ছেদ করলে এরকম একটা গঠন তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে যদি ভাস্কুলার বাকল থাকে আর এটা যদি মূল ত্বক হয়ে থাকে, এই অংশটাকে বলা হয় কর্টেক্স। কর্টেক্স, কর্টেক্সের ঠিক এই মাঝের অংশটা অর্থাৎ মধ্য কর্টেক্সে সেই শৈবালগুলো অবস্থান করে। যেহেতু শৈবাল একটা স্থান নিয়েছে, তাহলে কি সেটা স্বাভাবিক আকৃতি থাকবে না, তো তখন এটা হয় কি কিছুটা স্ফীত হয়ে যায়, অর্থাৎ বিকৃত আকৃতি ধারণ করে। তাহলে শৈবালগুলো কিন্তু মধ্য কর্টেক্সে অবস্থান করছে মূলের, এবং এটাকে শৈবাল স্তর বলা হয় মূলের ক্ষেত্রে। এটাও একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা তোমাদের জানা থাকতে হবে বিষয়টা। তাহলে দেখো, আমরা কি বলছি, স্বাভাবিক মূল যখন ব্যাকটেরিয়া আক্রান্তর ফলে একটু বিকৃত হয়ে গেল, তখন সেটা দেখতে অনেকটা সামুদ্রিক কোরালের মতো মনে হয়। ঠিক আছে, সামুদ্রিক কোরালের মতো মনে হয়, তাই সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল। এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ
সাইকাসের মূল, কোরালয়েড মূল বলতে কি বোঝো, সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন, বা সাইকাসের মূল কেন বিকৃত হয়, এই বিষয়টা তোমরা অবশ্যই, বা এই টপিকসটা অবশ্যই তোমরা বই থেকে খুব ভালো করে পড়ে নেবে। তাহলে দেখো আমরা বেশ কয়েকটা বিষয় আমরা স্পোরোফাইটিক উদ্ভিদের দেহের যে গঠনটা এখান থেকে পেয়ে গেলাম, পাতা থেকে পেলাম, কাণ্ড থেকে পেলাম, এবং তারপর সর্বশেষ আমরা পেলাম মূল থেকে। তাহলে পুরো উদ্ভিদটা সম্পর্কে আমরা জানি। এখন চলে যাই এটা জনন সম্পন্ন করে কিভাবে। জনন সম্পন্নের ক্ষেত্রে আমি আগেই তোমাদেরকে একটু পরিচয় করে দিয়েছিলাম মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিলের সাথে, সেটা হচ্ছে যৌন জনন। তার আগে এটা কিছু অঙ্গজ জনন, অর্থাৎ দৈহিক কিছু অঙ্গ দিয়ে এটা জনন সম্পন্ন করে। যেমন কখনো কখনো সাইকাস উদ্ভিদের কাণ্ডে কিছু ছোট মুকুল সৃষ্টি হয়, মুকুলগুলো যদি অন্যত্র লাগানো যায় তাহলে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়া যেতে পারে। এছাড়া অনেক সময় মার্চ এপ্রিল মাসের দিকে গাছের গোড়ার দিকে চারা তৈরি হয়, এই চারাগুলো অন্যত্র লাগানোর মাধ্যমেও আমরা নতুন উদ্ভিদ পাই, এটা অঙ্গজ জনন। আর যৌন জননের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে দুই ধরনের অসময় রেণুকেশু, যেমন মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল সৃষ্টি হয়। মাইক্রোস্পোরোফিলগুলো একত্রে কম্প্যাক্ট অবস্থায় পুং স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। তো সেটা একটু দেখি আমরা, দেখি কেমন। এরকম ধরনের একটা গঠন, যার মধ্যে অনেকগুলো আছে, আমি একটু শর্টকাট করে দেখে নেই। এই এটাকে যদি আমরা বড় করে দেখি, এরকম একটাকে যদি বড় করে দেখি তখন দেখতে দেখা যাবে এরকম। এটাকে বলা হয় অ্যাপোফাইসিস, ঠিক আছে, এরকম দেখতে গঠন, এরকম একটা গঠন পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের গায়ে অসংখ্য স্পোরাঞ্জিয়া থাকে, স্পোরাঞ্জিয়াগুলো আবার দলবদ্ধভাবে থাকতে পারে। এই দলবদ্ধ গঠনটাকে বলা হয় সোরাস, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। ঠিক আছে, তো এগুলো কম্প্যাক্টলি যখন এখানে থাকে তখন এরকম ধরনের একটা কোণাকৃতি গঠন তৈরি হয়। এটা তোমরা পুরাটা এভাবে সবকিছু দিয়ে কভার করে দিবে, অথবা বইয়ের ছবিটা তোমরা ভালো করে দেখতে পাবে। তাহলে এটাকে বলা হচ্ছে পুং স্ট্রোবিলাস। কি দিয়ে তৈরি হচ্ছে? অসংখ্য মাইক্রোস্পোরোফিল দিয়ে। মাইক্রোস্পোরোফিল আবার কি ধারণ করে? অসংখ্য স্পোরাঞ্জিয়া ধারণ করে। স্পোরাঞ্জিয়া কোনগুলো? এই একটাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়া, একটাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়া। এরকম 2 থেকে 4টা বা 5টা স্পোরাঞ্জিয়া মিলে আবার গঠন করে হচ্ছে সোরাস। ঠিক আছে, সোরাস গুলো এরকম মাইক্রোস্পোরোফিলের গায়ে অবস্থান করে। তো এখানে স্পোরাঞ্জিয়ার অভ্যন্তরে স্পোর মাতৃকোষ থেকে মিওসিস পদ্ধতিতে কি তৈরি হবে? পুংরেণু তৈরি হবে। পুংরেণু থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে, যে শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত, এবং এটাও কিন্তু ফার্নের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, বা ফার্নের সাদৃশ্যের সাথে মিলে যায়, যে উভয় শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এরপরে আমরা চলে যাই মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল দেখতে আমি বেশ এর আগেও 2বার এঁকেছি, খুব সহজ রাখতে। দেখো এরকম, এগুলো হচ্ছে ডিম্বক। ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে মেগাস্পোরোফিলের কিনারে। এই উপরের দিকে সাপের মতো ফনাতলা গঠনের মতো অংশটাকে বলা হচ্ছে পিনিউল। এখানে 2 থেকে 4 জোড়া ডিম্বক অবস্থান করতে পারে, আর এটা হচ্ছে উপরের দিকে ফনাতলা অংশের মতো অংশটাকে বলা হয় হচ্ছে পিনিউল। তো এই যে মেগাস্পোরোফিল, মেগাস্পোরোফিল গুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জড থাকে না। এটা যদি আমরা এখানে দেখতে পাই, সেই ক্ষেত্রে এরকম ভাবে লুজলি অ্যারেঞ্জড হয়ে অবস্থান করে, এরকম একটা ক্রাউনের মতো গঠন তৈরি করে এই মেগাস্পোরোফিল গুলো মিলে। তাই সেটাকে কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস বলা যাবে না, স্ট্রোবিলাস বলা যাবে। আচ্ছা, যেহেতু এটার গঠনটা অনেকটা ফনাতলা সাপের মতো, তো এই ক্ষেত্রে অনেক সময় রাস্তার পাশে কবিরাজরা সর্পমণি নামে এটাকে বিক্রি করে থাকে, এবং বলে যে এটা হচ্ছে সাপের বিষ থেকে মুক্তি পাওয়ার হয়তো এর কোনো ঔষধি গুণাগুণ আছে, যদিও আসলে এই ধরনের কোনো ঔষধি গুণাগুণ নাই। ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, তাহলে মেগাস্পোরোফিল সম্পর্কে জানলাম। মেগাস্পোরোফিলের ভেতরে যে ডিম্বক দেখতে পাচ্ছ, ডিম্বকের ভেতরে স্পোর মাতৃকোষ আছে। স্পোর মাতৃকোষ থেকে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হওয়ার মাধ্যমে এখানে ডিম্বাণু সৃষ্টি হবে এবং ডিম্বাণুটা সৃষ্টি হবে হচ্ছে আর্কিগোনিয়ার মাধ্যমে, যেটা আমি আগেই আলোচনা করেছি যে আর্কিগোনিয়া হচ্ছে ফিমেল গ্যামেট প্রোডিউসিং একটা মাল্টিসেলুলার অর্গ্যান, যেটা ডিম্বকের অভ্যন্তরে সৃষ্টি হবে। এবং এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে, এগুলো বাতাসের মাধ্যমে বাহিত হয়ে সরাসরি ডিম্বকে পতিত হবে। ডিম্বক রন্ধ্রের মাধ্যমে, ডিম্বক রন্ধ্রের ক্ষেত্রে পরাগরেণু থেকে পোলেন টিউব তৈরি হবে, তার ভেতরে শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামের অভ্যন্তরে, আর্কিগোনিয়ামটা দেখতে এরকম, আমি আগেও দেখিয়েছি, এর ভেতরে ডিম্বাণু অবস্থান করে এবং এখানে যে গ্রীবা নালিকা কোষগুলো আছে, গ্রীবা নালিকা কোষগুলোকে ফিউজ করার মাধ্যমে, অর্থাৎ এখানে যে সেলগুলো থাকবে এগুলোকে ফিউজ করে দিয়ে এখান থেকে লাটিমের মতো দেখতে, অনেকটা লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করবে এবং ডিম্বাণু শুক্রাণু মিলে জাইগোট গঠন করবে, যেটা আবার বিভাজনের মাধ্যমে এখান থেকে একটা বীজ, যেহেতু নিষেক সম্পন্ন হয়েছে সুতরাং এই ডিম্বকটা পুরোপুরি বীজে পরিণত হবে এবং বীজ থেকে নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি। আচ্ছা, আমরা আমাদের আজকের আলোচনার শেষ দিকে চলে আসছি। শেষ টপিকসটা হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাস যেহেতু আমাদের ক্যাম্পাসে লাগানো আছে, তার মানে বুঝতে হবে এটার অবশ্যই শোভা বর্ধন করার জন্য লাগানো হয়েছে। এটার মোটামুটি নার্সারি মূল্যটাও খুব বেশি, আর এটার পাশাপাশি পাতাগুলো যেহেতু চিরসবুজ, সুতরাং ডালি সাজানোর কাজে, ফুলের তোরণ সাজানোর কাজে এটা ব্যবহার করা হয়। এছাড়া সাইকাস সার্সিমালিসের যে স্ফীতকন্দ এবং বীজ, এখান থেকে অ্যারারুট এবং বার্লি সৃষ্টি করা হয়। তারপর সাইকাস রিভলিউটা, এর বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সাইকাস পেকটিনাটা, এর যে পাতা, এটা সবজি হিসেবে খাওয়া হয়। আচ্ছা, অনেক সময় কোনো বীজ থেকে মদ তৈরি করাও হতে পারে, কাণ্ডের মজ্জা থেকে। আর এই যে পয়েন্টগুলো প্রত্যেকটা তোমরা খুব ভালো করে পয়েন্ট আকারে সুন্দর করে শিখে নেবে। তাহলে দেখো, আজকে আমরা আমাদের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, একটা সামারিতে চলে আসি যে আমরা আসলে কি কি বিষয় এই চ্যাপ্টার থেকে পড়ব। প্রথমেই আমরা পড়ব হচ্ছে মুখস্থ করব, অর্থাৎ আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। আমরা তো জানবো অনেক কিছুই, কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য আসলে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। 2 নাম্বারে হচ্ছে সাইকাসের স্পোরোফাইটের গঠন, এই গঠনটা টোটালি জানতে হবে। 3 নাম্বার হচ্ছে মাইক্রোস্পোরোফিল ও মেগাস্পোরোফিলের চিত্র সহ গঠন, এটা শিখতে হবে অবশ্যই। 4 নম্বরে আমরা চলে যাই, এখানে আমরা শিখব হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এখানে কিন্তু এই যে আমি স্পোরোফাইটের গঠন বলেছে, এখানে আবার অনেকগুলো পয়েন্ট চলে আসে, ছোট ছোট প্রশ্ন চলে আসে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে পাম ফার্ন, এটা আমি তোমাদেরকে প্রথমে বলতে ভুলে গেছি। তারপরে হচ্ছে সার্সিনেট ভার্নেশন, তারপরে আমরা একটা পেয়েছি হচ্ছে কোরালয়েড মূল, তারপরে আর কি পেয়েছি, আর ছোট প্রশ্নের মধ্যে এখানে, আচ্ছা যাই হোক, ওটা বই দেখো। প্রথমে যে পাম ফার্ন, যেহেতু এটা আমি বলিনি, এটা একটু বলে দিই। পাম ফার্ন বলা হয় কারণ সাইকাস উদ্ভিদের পাতা, ফার্ন এবং পাম, এই দুই উদ্ভিদের সাথে মিল থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে পাম ফার্ন। তাহলে পাম ফার্ন কি? আমরা এর আগে কিন্তু ব্রায়োফাইটা, রেডিওফাইটাতে পেয়েছি সান ফার্ন, তাই না? আর এখানে আমরা পাচ্ছি পাম ফার্ন। পাম ফার্ন কি, এটা তোমাদের পড়তে হবে। তারপর সার্সিনেট ভার্নেশন বলতে কি বোঝো, কোরালয়েড মূল কি এবং কেন, এটা খুব ভালো করে আমাদের
সব বিষয়গুলোর উপরে তোমরা বেশি নজর দিবে। আর আরেকটা আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে এটা একটু সেকেন্ডারি, যেটা হচ্ছে ফার্নের সাথে কি সাদৃশ্য। আমি কিন্তু পয়েন্টগুলো আলোচনা করার সময় একটা একটা করে বলে দিয়েছিলাম, আবারও বলি যে ফার্নের যে সাদৃশ্যগুলো আছে, একটা হচ্ছে স্পোরোফাইটিক গঠন, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। 2 নাম্বার হচ্ছে এদের পাতা কক্ষল যৌগিক। 3 নাম্বারে হচ্ছে এদের দুইজনেরই শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। 4 নাম্বার হচ্ছে এদের অসম রেণুকোষ, অর্থাৎ এরা দুইজনই মাইক্রোস্পোরোফিল এবং মাইক্রোস্পোর এবং মেগাস্পোর সৃষ্টি করে। তাহলে তোমরা এই কয়েকটা বিষয়ের উপরে খুব ভালো করে খেয়াল করবে। চ্যাপ্টারটা আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। আর যতটুকু বাকি থাকে তোমরা যদি বা কোনো কিছু যদি বুঝতে না পারো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই এবং চ্যাপ্টারটা খুব ভালো করে চিত্র সহ পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা আসলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ রয়ে গেছে। আমরা একটা টপিকস আছে এখানে। এই টপিকসটা হচ্ছে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। এটা অনেক সময়ই এসে থাকে। তো জীবন্ত জীবাশ্ম কেন বলা হয় এটা আমরা একটু লিখে নিই। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম, এখানে একটা শব্দ পাচ্ছি জীবাশ্ম, তারপরে শব্দটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম বা ফসিল বলতে বোঝানো হয় যে অতীতকালের কোনো উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ কোনো জীব যখন পাললিক শিলাস্তরে প্রস্তরীভূত হয় এবং সেটা সংরক্ষিত থাকে ওইভাবেই, তার গাঠনিক যেই স্ট্রাকচার বা কিছু বৈশিষ্ট্য আমরা সেই প্রস্তরীভূত অবস্থা থেকে জানতে পারি, ওই অবস্থা থেকে বলা হচ্ছে জীবাশ্ম। তো সাইকাস তো লেবি, তাই না? সাইকাস জীবন্ত, এখনো আমরা দেখতে পাই সাইকাস উদ্ভিদ। তাহলে এটাকে আবার জীবাশ্ম বলার কারণ কি? জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে, এর উত্তরটা আমার প্রথম দিকেই আমরা পাই। ওই যে আমি বলেছিলাম যে মেসোজোইক যুগে এর বিস্তৃতি ছিল অনেক বেশি, কিন্তু বর্তমানে এটার আছে মাত্র 83টা জেনাস। তার মানে এই নগ্নবীজী উদ্ভিদগুলো প্রাচীনকালে খুব ব্যাপকভাবে থাকলেও এখন সেটা কমে গেছে। এখন অল্প কিছু জেনাস এবং স্পেসিস আছে। তার মধ্যে দুইটা, একটা হচ্ছে গিঙ্গোফাইটা, এই বিভাগের অন্তর্ভুক্ত গিঙ্গো বাইলোবা, আর একটা হচ্ছে সাইকাডালিস বর্গের অন্তর্ভুক্ত সাইকাস। সাইকাডালিস বর্গের অন্তর্ভুক্ত যতগুলো উদ্ভিদ আছে এদেরকে একসাথে বলা হয় হচ্ছে সাইকার্ডস। দেখো শব্দটা আমরা কিভাবে লিখব, সাইকার্ডস। এটা একটা সংজ্ঞা, এটাও তোমরা পড়ে নিও, ঠিক আছে? সাইকাডালিস বর্গের অন্তর্ভুক্ত উদ্ভিদকে সাইকার্ডস বলা হয়। তো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ হচ্ছে যে এই যে জেনাসটা, এই জেনাসের আছে পুরা এদের অনেক মানে বর্তমানে আছে 9টা জেনাসের প্রায় 100টা প্রজাতি, অর্থাৎ সাইকাডালিস বর্গের অন্তর্ভুক্ত 9টা জেনাস, তার আন্ডারে 100টা প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। তাহলে এই সাইকাস অবশ্যই সেই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বহন করেই তো বেঁচে আছে। তাহলে আগের যে নগ্নবীজী উদ্ভিদের আধিক্য ছিল, তাদের যে বৈশিষ্ট্য আমরা এখনো এদেরকে জীবিত অবস্থায় পাচ্ছি কোথায়? পৃথিবীতে। কিছু অল্প কিছু জেনাস বা স্পেসিস যদিও। তাহলে এই কারণে যেহেতু আদি বৈশিষ্ট্যগুলো এখনো আমরা এই জীবন্ত উদ্ভিদগুলোর মধ্যে খুঁজে পাচ্ছি, তাই এদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এটা তোমরা খুব ভালো করে পড়ে নিও, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি দেখো এই কতগুলো বিষয়ের উপরে বেশি জোর দিয়ে নগ্নবীজী উদ্ভিদের এই অংশটুকু আমরা শেষ করি। ঠিক আছে, সবাই ভালো।